ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন বৈশাখী চক্রবর্তীর লেখা স্বর্ণচাপা। আজকের গল্প পাঠে সুমনা, সমীক, সময় এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প বৈশাখী চক্রবর্তীর স্বর্ণচাপা। রাত 8:30। ব্ল্যাক কালারের সেডান গাড়িটা এসে থামল মুর্শিদাবাদের ডোমকলের পুরনো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলো অত্যন্ত সুদর্শন এক যুবক। বয়স বছর 32। রাজশেখর চৌধুরী। 6 ফুট 1 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চোখ মুখে আর্যদের ছাপ। ব্ল্যাক কালারের টি শার্ট আর বেইজ কালারের চিনোস তার পরনে। বাঁ হাতের কবজিতে রোলেক্সের ঘড়ি, ডান হাতে ধরা আইফোন। কলকাতা থেকে পড়াশুনো শেষ করে বিদেশে গিয়েছিল ম্যানেজমেন্ট কোর্স করতে। পরে নিউ ইয়র্ক সেটেল হয় একটা আন্তর্জাতিক ব্যাংকের উচ্চ পদে আসীন হয়ে। 10 বছর পর ইন্ডিয়াতে পা রাখে সে। এয়ারপোর্ট থেকে সোজা এসেছে লং ড্রাইভ নিয়ে। বাবা মা ও অন্যান্য আত্মীয়রা আসবেন কলকাতা থেকে। দিন 7 পরে, বিয়ের ফাইনাল কেনাকাটা করার পর। মেয়ে পছন্দ করেছেন মা। রাজ ছবি দেখেছে, অপূর্ব সুন্দরী। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পারেটিভ লিটারেচারে MA করেছে। ওড়িশি ডান্সের রেগুলার স্টেজ পারফর্মার। বেশ কয়েকবার ভিডিও কলে কথাও হয়েছে, তবে দেখা হবে একদম ছাদনা তলায় গিয়ে। বাড়ির ভিতর থেকে দাদুর আমলের লোক গণেশ কাকা দেখতে পেয়েই দৌড়ে এলো। এ ছোট, এসো 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 এসো, ঘরে এসো। বয়স হয়েছে, চোখে ছানি, লোল চর্ম, কিন্তু আন্তরিকতা অটুট। রাজের স্কাই ব্যাগ দুটো নিয়ে ও রাজকে সঙ্গে নিয়ে গণেশ কাকা ভেতরে নিয়ে গেল। বাড়িটা রিসেন্টলি রিপেয়ার করা হয়েছে, জমিদার বাড়ি। এ মহল থেকে ও মহল দেখা যায় না। সব ঠিকঠাক করতে প্রচুর খরচা, কিন্তু বাবা মায়ের ইচ্ছে বিয়ে হবে এখান থেকেই, বনে দিয়ে আনার পরিচয় রেখে। রাজকে গণেশ কাকা নিয়ে গেল একটা ঘরে, ছোট থেকেই যেখানে ও বেড়ে উঠেছে। গণেশ কাকার নাতি গোপাল রাজের পিছন পিছন চলতে থাকে। ঘরের দরজা খুলে দিয়ে গণেশ কাকা রাজকে স্নান করে দিতে বলে নিজে রাতের খাবারের ব্যবস্থা করতে গেল। আগে স্নান খাওয়াটা করো দেখিন, তারপর বসে কথাবার্তা বলা যাবে না। আচ্ছা গণেশ কাকা। রাজ ধীরে ধীরে ঘরে ঢোকে। খুব চেনা একটা গন্ধ হঠাৎই তার নাকে এসে লাগে। মেহগনি কাঠের ফার্নিচার, সাদা নরম বিছানা দেখে খুব ক্লান্তি অনুভব করে। ঘরের সাথে অ্যাটাচ বাথরুমে নিজের জামা কাপড় নিয়ে স্নানে যায়। তার বাবা এই বাথরুমটা পুরোপুরি ভিক্টোরিয়ান স্টাইলে বানান প্রায় বছর 10 আগে। অনেকক্ষণ স্নান করে ক্লান্তি দূর করে টাওয়াল পরে ঘরে আসে সে। গুনগুন করে গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই আবার সেই চেনা গন্ধ। ড্রেসিং টেবিলের উপর রূপোর কারুকার্য করা জল ভরা একটা রেকাবিতে ভাসছে এক মুঠো তাজা স্বর্ণচাপা। কয়েক মুহূর্তের জন্য স্থাণুর মতন দাঁড়িয়ে থাকে সে। কোথা থেকে এলো ফুলগুলো? আগে তো ছিল না। এই ফুলের গন্ধ সরিয়ে দেয় ফেলে আসা 10 বছর আগের অতীতের পর্দা। সদ্য গ্রাজুয়েট হয়ে ম্যানেজমেন্ট পড়ার জন্য তৈরি হচ্ছে। বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চেষ্টাও করছে। মোটামুটি কয়েক জায়গা থেকে কল এসেছে। বিদেশে যাওয়ার আগে একবার দেশের পুরনো বাড়িতে ঘুরতে যাওয়া। হঠাৎ শরীরটা একটু খারাপ হওয়ায় মা যেতে পারেন না। দিদি থেকে যায় মার পরিচর্যায়। বাবার সাথে সে আসে এই দেশের বাড়িতে বেড়াতে।
বসন্ত যাই যাই করছে, গ্রীষ্মের হালকা আমেজ। ছোট থেকে অনেকবার এসেছে সবার সাথে, কিন্তু এবার সঙ্গী কম। বাবা এসেই গণেশ কাকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন জমি জমার কাজে। সে একা। বিকালের শেষে দিনের আলো কমতে শুরু করেছে। পা টিপে টিপে ছাদে উঠে আসে সে। পাঁচিলের ধারে দাঁড়িয়ে, ওটা কে? সুহানি না? গত কয়েক বছরে কত বড় হয়ে গেছে। সুহানি কাছেই থাকে, ভিল জাতির মেয়ে। গায়ের রং কালো হলেও মুখখানি অদ্ভুত মিষ্টি, হাসিটাও। ওকে দেখে এগিয়ে আসে। ছোট থেকেই দেখছে। হঠাৎ কাছে আসতে মনে হলো এ সেই ছোট্টবেলার খেলার সাথী নয়, অন্য এক নারী। সুহানি কাছে আসতেই রাজ দেখে তার উদ্ভিন্ন যৌবন কাঁচুলি আর শাড়িতে বাঁধা যাচ্ছে না। কি গো রাজা বাবু, কেমন আছো? সুহানি, তুই কত বড় হয়ে গেছিস। একগাল হেসে সে বলে, তুমিও তো মনীষী হয়ে গেছো বটে। সুহানির খোঁপা থেকে স্বর্ণ চাঁপার সুগন্ধ আসে। ধীরে ধীরে রাজ ছোটবেলার খেলার সাথীর প্রতি একটা অদম্য আকর্ষণ বোধ করে। হাসি গল্পে কদিন কাটে। একদিন বিকালে রাজ স্বর্ণচাপা নিয়ে এসে পরন্ত সূর্যের আলোয় সুহানির খোঁপায় সাজিয়ে দেয়। সুহানি তার বুকে মাথা রাখতেই দুহাত দিয়ে ওর গাল আলতো করে তুলে ধরে দীর্ঘ এক চুম্বন এঁকে দেয় সুহানির চাঁপার কলির মতন ঠোঁটে। সুহানির উদ্দাম শারীরিক স্রোতে ভেসে যায় রাজ। খুনছুটি আর আদরে কেটে যায় কয়েকদিন। তারপর ফেরার পালা। ফেরার দিন একটি মুক্তোর আংটি পরিয়ে ও বাগানের স্বর্ণচাপায় সুহানিকে সাজিয়ে যখন আদরে আদরে অস্থির করে তুলছে, ছলছল চোখে সুহানি বলে, আবার আসবে তো, ভুলবেক নাই? সুহানির ঠোঁটে দীর্ঘ চুম্বন এঁকে দিয়ে রাজ বলে, তোকে ভুলবো কি করে পাগলি। ফিরে যায় রাজ। জীবন ভীষণ ব্যস্ত। বিদেশে পড়াশুনো, চাকরি, 10 বছর কোথা দিয়ে কেটে যায় কে জানে। একটু আনমনা হয়েই খেতে যায় সে। গোপাল তার পাশে বসে। কাকিমার রান্নার হাত অদ্ভুত সুন্দর। বহুদিন পর বাঙালি খাবার, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, খাসির মাংস আর পায়েস। খেতে খেতেই গোপালকে জিজ্ঞেস করে ফুলের কথাটা। গোপাল, ঘরের মধ্যে স্বর্ণচাপা ফুলগুলো তুই এনেছিস? কই, আমি তো কিছু জানি না। খাওয়া শেষে ঘরে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের বাগানের সৌন্দর্য দেখে। আকাশে একাদশীর এক ফালি চাঁদ। আবার বাতাসে ভেসে আসে সেই সুগন্ধ। বাগানের স্বর্ণচাপা গাছটা যেন ওকে টানছে। মা ফোন করলে কথা বলার ফাঁকে দেখে গণেশ কাকা খাবার জল বিছানার পাশের টেবিলে রেখে দরজা ভিজিয়ে দিয়ে চলে যায়। কথা শেষ হলে বাথরুম থেকে ঘুরে আসে। ঘরে ঢোকার সময় মনে হয় একজন কেউ যেন খুব দ্রুত সরে গেল। মনের ভুল ভেবে পাত্তা দেয় না। জার্নির পর স্নান ও খাওয়া সেরে খুব ক্লান্ত লাগে। ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে দিয়ে হালকা নীল আলো জ্বালিয়ে জানলা খোলা রেখেই বিছানায় শুয়ে পড়ে। শোবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে রাজ। হঠাৎ ঘুমের মধ্যেই অনুভব করে একটা ঠান্ডা হাতের স্পর্শ। হাতটা মাথা থেকে তার মুখ, গলা, হাত ও বুক স্পর্শ করছে। সমস্ত শরীরটা কাঁটা দিয়ে ওঠে। চোখ খুলে দেখে কেউ নেই। শুধু সেই গন্ধটা। শরীরটা শক্ত হয়ে গিয়েছে। অনেক কষ্টে পাশে রাখা সেলফোনে দেখে রাত 2:40। অতি কষ্টে উঠে বসে জল খেয়ে আবার শুয়ে পড়ে।
আধ ঘন্টা পরেই চোখ লেগে যায়। আচমকা কানের কাছে শোনে ফিসফিসে আওয়াজ। রাজা বাবু, হে রাজা বাবু, তুই কেমন লোক বটে? আমারে ভুলিস কেমনে? রাজা বাবু, তুই আমাকে চিনতে পারিস না বটে? আমি সুহানি। তুই আমাকে ফেলে চলে গেলি, আর এলি না কেন? কিছু তো বল। সাংঘাতিক চমকে ঘুম ভেঙে যায় তার। সুহানির গলার আওয়াজ। পেরেছিস চিনতে? তোর কাছে এসিস না কেন? ভালোবাসবি নাই? ঘামে পুরো শরীরটা ভিজে গিয়েছে ওর। রাত 3:35। বাকি রাতটা না ঘুমিয়েই কেটে যায়। পরদিন সকালে গণেশ কাকাকে জিজ্ঞাসা করে সুহানির কথা। আচ্ছা গণেশ কাকা, সুহানির কি খবর? কাকা চুপ করে থাকে। গোপাল হঠাৎ বলে ওঠে, দাদু, সেই মেয়েটা যে আত্মহত্যা করেছিল। চমকে উঠে গোপালের দিকে তাকাতেই কাকা তাকে ধমকে চুপ করায়। গোপাল, তুই একটু চুপ কর দেখিনি, বড় বেশি কথা বলে। সেদিন রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাজ। হঠাৎ ঘুম ভাঙে ক্যাচ ক্যাচ দরজা খোলার শব্দে। কিন্তু উঠে দেখে দরজা তো বন্ধ। চোখ বুজে শুয়ে থাকে। হঠাৎ কানের কাছেই হিস হিস শব্দ শুনতে পায়। রাজা বাবু, হে রাজা বাবু, ভালোবাসবি নাই? তবে আমাকে মুক্তি দিস না কেনে? তুই আর আমাকে ভালোবাসিস না, তবে আমাকে আটকে না রেখে মুক্তি দিস না কেন? আমি চলি রে রাজা বাবু, আমার সাথে আর কোনো দিন দেখা হবে না তোর। ভয়ে তার রাতটা জেগে কাটে। পরদিন সে চেপে ধরে গণেশ কাকাকে। না কাকা, তোমাকে আজকে সব বলতেই হবে। তুমি সব কথা আমাকে খুলে বলো। অনেক প্রশ্নের পর কাকা মুখ খোলেন। ছোটবাবু, তুমি এত করে বলছো যখন, ওই যে বছর পরীক্ষার পর তুমি এসেছিলে, তুমি চলে যাওয়ার পর অন্তঃসত্ত্বা হয়ে যা সোহানি। গাঁয়ের মোড়ল তাকে অনেক প্রশ্ন করলেও সে মুখ খোলে না। তার দুদিন পর সে গলায় দড়ি দেয় ওই সামনের নিম গাছটায় ঝুলে। পরে স্বর্ণচাপা গাছের নিচেই তার দেহটা পোতা হয়। অভাগী মেয়েটাই এভাবেই শেষ হয়ে গেল। রাজ আর শুনতে পারে না। ঘরে ফিরে গিয়ে দেখে আয়নার সামনে আবার সেই সতেজ স্বর্ণ চাপা রাখা। সেই রাতেই মা ফোন করে জানায় পরের দিন সবাই ভোরবেলাতেই চলে আসছে। মাঝরাতেই টর্চ আর কোদাল নিয়ে বেরিয়ে পড়ে রাজ। চলে সেই গাছের দিকে। সেই চেনা গন্ধ তার সাথে চলে। গাছের গোড়ায় দাঁড়াতেই কে যেন বলে ওঠে, এসেছ রাজা বাবু, মুক্তি দাও আমায়। রাজ পাগলের মতন মাটি খুঁড়তে থাকে 2 ঘন্টা ধরে। তারপর একটি কঙ্কাল খুঁজে পায়, যার আঙুলে
রাজের দেওয়া সেই মুক্তোর আংটি। হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে সে। আমাকে ক্ষমা করিস। সুহানি নিজেকে বলিদান দিয়ে তাকে বাঁচিয়ে গেছে, কারণ ভিল প্রজাতির কঠিন নিয়ম অনুযায়ী বলাৎকারীকে তারা মৃত্যুদণ্ড দেয়। অনেক প্রশ্নের পরেও সুহানি মুখ খোলেনি, বলেনি তার ভালোবাসার নাম। সুহানির দেহাবশেষের অন্তিম সংস্কার করে যখন রাজ বাড়ির রাস্তা ধরে, তখন দূর থেকেই সানাইয়ের শব্দ শোনা যায়। স্বর্ণচাপা গাছের একটি ফুল তার মাথায় পড়ে আশীর্বাদ রূপে। সুহানির আত্মা শান্তি পায় রাজের নতুন জীবনের প্রভাতে। এতক্ষণ আপনারা শুনলেন বৈশাখী চক্রবর্তীর লেখা স্বর্ণচাপা। আজকের গল্প পাঠে ছিল সুমনা, শমিক, সময় এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.